আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের সিম্পল লোগো উইথ বিজনেস কার্ড। ঠিক আছে, মূলত এটা বিজনেস কার্ডের ক্লাস, কিন্তু আপনাদেরকে আজকে যেহেতু আপনাদের প্রথম প্রজেক্ট শুরু, আপনাদেরকে আমি একটা জিনিস আজকে একটু বুঝাবো। সেটা হলো ব্র্যান্ড আইডেন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি আসি, আরেকটা হলো ব্র্যান্ড স্টেশনারি। ঠিক আছে, তিনটা জিনিস একটু নোট করেন, ব্র্যান্ড আইডেন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি এবং ব্র্যান্ড স্টেশনারি। এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? সাধারণ কমন সেন্সকে কাজে লাগায়। ব্র্যান্ড আইডেন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি, ব্র্যান্ড স্টেশনারি। দেখেন, ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে আমরা যে কোনো একটা বিজনেসকে বোঝাচ্ছি, রাইট? যে বিজনেসটা কি হতে পারে? ব্র্যান্ড হইতে পারে। যেমন ধরেন আরং, আরং একটা, এটা কিন্তু একটা বিজনেস, রাইট? কিন্তু আরংকে আমরা কি বলতেছি? এটা একটা ব্র্যান্ডও। এখন এই ব্র্যান্ডটাকে চেনার জন্য যে জিনিসগুলো লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। এই ব্র্যান্ডটাকে চেনার জন্য, এই ব্র্যান্ডটাকে চেনার জন্য কি কি লাগে? ধরেন ব্র্যান্ডের স্টোরি, একটু খাতায় নোট করেন আপনারা এগুলো। ব্র্যান্ড স্টোরি, যে এই ব্র্যান্ডটা কিভাবে কিভাবে আসলো, ঠিক আছে? ব্র্যান্ডের পার্সোনালিটি, যে এই ব্র্যান্ডটার পার্সোনালিটি কেমন, এটা অ্যাকচুয়ালি কি করে, আরং কি করে? আরং কিন্তু মূলত দেশীয় প্রোডাক্টগুলো বিক্রি করে, তাই না? সো কেউ যদি বিদেশি প্রোডাক্ট কিনতে চায়, ওয়েস্টার্ন ড্রেস কিনতে চায়, আরং গেলে পাবে? হ্যাঁ। সো ব্র্যান্ড পার্সোনালিটি। এরপরে আসে ব্র্যান্ডের নাম, ঠিক আছে? এই ব্র্যান্ডটার নাম কি? আরং, ঠিক আছে? ব্র্যান্ডের নাম কি? ধরেন ব্র্যান্ডের নাম হচ্ছে আরং। এরপরে হচ্ছে ও কি সার্ভিস বা কি প্রোডাক্ট সেল করছে, ঠিক আছে? দেখেন, কেউ কেউ সার্ভিস সেল করতে পারে, কেউ কেউ প্রোডাক্ট সেল করতে পারে। হ্যাঁ, তো কি কি বললাম? ব্র্যান্ডের তৈরি হওয়ার পেছনের স্টোরি, ব্র্যান্ডের পার্সোনালিটি কেমন, ব্র্যান্ডের নামটা কি, তারপরে কি আসতেছে? ব্র্যান্ডের সার্ভিস বা প্রোডাক্ট কোনটা সেল করে। আরেক দুইটা জিনিস হচ্ছে, এটা হলো ভার্বাল আইডেন্টিটি এন্ড ভিজুয়াল আইডেন্টিটি। ঠিক আছে, কি কি বললাম? ভার্বাল আইডেন্টিটি এন্ড ভিজুয়াল আইডেন্টিটি। ভার্বালি যদি আমি তাকে পরিচিত করাতে চাই, তাহলে যে কথাগুলো আমি মুখ দিয়ে বলবো সেটাই হচ্ছে ভার্বাল আইডেন্টিটি। আর ওই ডিজাইনটাকে, ওই ব্র্যান্ডটাকে যদি আমি মানুষের সামনে দেখাইতে চাই, তাহলে যে জিনিসগুলো দিয়ে আমি তাকে শো করব, তাকে চিনাবো, এটা হচ্ছে তার ভিজুয়াল আইডেন্টিটি। বুঝাইতে পারছি বিষয়টা? এখন দেখেন, এই ব্র্যান্ড আইডেন্টিটির ভেতরে কি কি জিনিস আছে বুঝতে পারছেন? খেয়াল করেন, ব্র্যান্ড আইডেন্টিটির ভেতরেই কিন্তু কি ছিল? ভিজুয়াল আইডেন্টিটি। তার মানে ভিজুয়াল আইডেন্টিটি ব্র্যান্ড আইডেন্টিটির একটা পার্ট, ঠিক আছে? এখন এইটার মধ্যে কি থাকতে পারে? ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে কি থাকতে পারে? লোগো। খাতাটা নোট রাখবেন এগুলো। লোগো, আইকনোগ্রাফি, টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে যদি কোনো প্যাটার্ন মেইনটেইন করে, প্যাটার্ন অর রিদম যেটা বলে, ঠিক আছে? তারপরে হলো কালার, 1 2 3 4 5, আরেকটা সেকেন্ড ছিল প্যাটার্ন, ফটোগ্রাফি, ফটোগ্রাফি ওটা রাখলাম। এগুলো কি আমার ভিজুয়াল আইডেন্টিটি। দেখেন, লোগো, লোগোতে দিয়ে আমরা ব্র্যান্ডটাকে চিনি না? যে আরং এর লোগো দেখলেই তো বুঝতে পারেন যে এটা হলো আরং ব্র্যান্ড। তারপরে আইকনোগ্রাফি, লোগোর মধ্যে কি একটা আইকন আছে, রাইট? হ্যাঁ, আইকনোগ্রাফির কাজ আছে। টাইপোগ্রাফি, দেখেন আরং যেভাবে লেখে বা আরং যে ফন্ট সব জায়গাতে ইউজ করে, ও কিন্তু ওর ফ্রিকোয়েন্টলি ওর ফন্ট চেঞ্জ করে না।
আপনি যদি আনন্দের কাছে দিয়ে একটা জিনিস পারচেজ করেন, আজকে আপনাকে এক ফন্ট দিয়ে পরের দিন আপনাকে অন্য আরেকটা ফন্ট দিয়ে কিন্তু লিখে দিবে না। সবসময় ওরা একটা ফন্টই ইউজ করে, তার মানে ওদের ফন্ট টাইপফেস ওদের ফিক্স হওয়া। সো একটা ফন্ট নিয়ে যখন কাজ করে ওটাকে আমরা কি বলতেছি, ওদের টাইপোগ্রাফি বলতেছি। প্যাটার্ন বা রিদম, ওরা যদি কোনো প্যাটার্ন ডিজাইনে যদি কোনো একটা প্যাটার্ন ইউজ করে বা কোনো একটা রিদম ইউজ করে, তাহলে সেটাকে আমরা বলতেছি প্যাটার্ন বা রিদম। দেখেন আনন্দ যে প্যাটার্ন বা রিদম ইউজ করে এটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড করে না, আবার অন্য কোনো ব্র্যান্ড যেটা ইউজ করে সেটা কিন্তু আনন্দ করে না। প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন বা ডিফারেন্ট ডিফারেন্ট রিদম তারা ইউজ করে, তাই না? এই প্যাটার্ন বা রিদম দেখেও কিন্তু আমরা কি করতে পারি, এই ব্র্যান্ডটাকে চিনতে পারি। এরপরে আসেন কালার, যেটা দিয়ে আমরা খুব ভালো মতনই চিনি, হ্যাঁ, যে এই ব্র্যান্ডটা কিসের ব্র্যান্ড বা কি ব্র্যান্ড, নাম কি, এটা আমরা কালার দেখে বুঝতে পারি। লাস্ট হচ্ছে ফটোগ্রাফি। ফটোগ্রাফি হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ওখানে আপনার ছবি তোলা হয়েছে, এই যে বিলবোর্ডে ছবি থাকতেছে, এটাতে ছবি থাকতেছে, ওটাতে ছবি থাকতেছে। তো এই যে ছবিগুলোর থ্রুতে আমরা কি করতে পারতেছি, ভিজুয়ালি জিনিসটাকে দেখতে পাচ্ছি। তো এটাকে কি বলা হচ্ছে, ভিজুয়াল আইডেন্টিটি। তো দেখেন এখানে ব্র্যান্ডের যে বিষয়টা, যদিও বা মানে খুব শর্ট সেন্সে সব কিছুকে আপনাদের সবার কাছে একই মনে হয়, যে মনে হয় যে ব্র্যান্ড আইডেন্টিটি যেটা ভিজুয়াল আইডেন্টিটি বোঝায় সেটাই, কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে থাকবে হচ্ছে এটার স্টোরি, এটার পার্সোনালিটি, হ্যাঁ, যে কেমন টাইপের জিনিস হোক, তারপরে হলো সার্ভিস বা কি বলছিলাম প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে বলতে পারেন যে এটার নাম, এই টাইপের জিনিসগুলো থাকবে হচ্ছে। তারপরে ভার্বাল আইডেন্টিটি, তারপরে ভিজুয়াল আইডেন্টিটি। বিষয়টা কি বুঝতে পারতেছেন? ক্রিয়েটিভিটি, ঠিক আছে, ক্রিয়েটিভিটি একটা ব্র্যান্ড। ধরে এই ক্রিয়েটিভিটি আসার পিছনে বা তৈরি হওয়ার পিছনে একটা স্টোরি আছে, এর একটা পার্সোনালিটি আছে। এটা আইটি ফার্ম, ঠিক আছে, আইটি, বাট এটা টিচিং ফার্ম কিন্তু একটা শেখায়। তারপরে দেখেন সার্ভিস কি দিচ্ছে, সে টিচিং করাচ্ছে, স্কিল ডেভেলপ করাচ্ছে। নাম কি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তারপরে ভার্বাল আইডেন্টিটি যদি বলেন, তাহলে এই যে আমরা বিভিন্ন টাইপের কথা বলতেছি, লাইভ করতেছি, কি আমি ব্র্যান্ডিং করতেছি না কোম্পানির, হ্যাঁ, বিভিন্ন ভাবে তো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছি, এটা ভার্বাল আইডেন্টিটি। আবার যদি বলেন ভিজুয়াল আইডেন্টিটি, তাহলে দেখেন আমাদের ক্রিয়েটিভ আইটির লোগো আছে, আইকন আছে, আমাদেরও টাইপোগ্রাফি আছে, আমরাও কিন্তু একটা নির্দিষ্ট টাইপোগ্রাফি ইউজ করি, সবগুলো কিন্তু সেম টাইপোগ্রাফি না, মানে আলাদা আলাদা টাইপোগ্রাফি না। তারপরে আমাদের একটা প্যাটার্ন বাটার রিদম আছে, কালার আছে, এবং আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ফটোগ্রাফি কার্ড চলে, রাইট? এখন আসেন ব্র্যান্ড স্টেশনারি কাকে বলে। ব্র্যান্ড স্টেশনারি হচ্ছে এই যে আপনি লোগো, আইকন, টাইপোগ্রাফি, প্যাটার্ন, এই যে জিনিসগুলো আপনি পাইলেন, এই জিনিসগুলোকে সেভ রেখে যখন ওই ব্র্যান্ডের জন্য কোনো স্টেশনারি প্রোডাক্ট ডিজাইন করা হয়, কি কি সেটা হতে পারে, যেমন ধরেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড কিন্তু একটা স্টেশনারি প্রোডাক্ট, ঠিক আছে, বিজনেস কার্ড। কারণ যখনই কোম্পানি নতুন আসবে, কোম্পানি সিওর বিজনেস কার্ড লাগবে না? এখন সে যদি ক্রিয়েটিভ আইটির সিইও হয়, আর সে যদি তার বিজনেস কার্ডের রং দেয় ব্লু, হবে? তার ব্র্যান্ডের কালার কি? লাল। সো এখানে কিন্তু ব্লু কালারটা যাচ্ছে না। এরপরে দেখেন, তার মানে কি, এই যে দেখেন এখানে যে লেখা ছিল কালার, সো আমরা এই কালারটাকে কিন্তু ফলো করে কাজ করছি, তাই না? এরপরে দেখেন আর কি আছে, কোম্পানি যখন একটু বড় হবে তখন আইডি কার্ড দিতে লাগবে এমপ্লয়ীদেরকে, ঠিক আছে? তারপরে যখন আরেকটু বড় হবে তখন তাদের চাকরি নিয়োগ দেওয়া লাগবে, ইমপ্লিমেন্টেশনে যে মানে রিক্রুটমেন্টে যেতে হবে, তখন কি চাকরিতে নিয়োগ দেওয়া লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া লাগবে। এখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাদা কাগজে লিখে দিব আমরা, একটা কোম্পানির প্যাডে লিখে দেওয়া হয়, তাই না? তো কোম্পানির প্যাডে যখন লিখে দেওয়া হয় তখন ওই কোম্পানির প্যাডটা কিরকম থাকে, কোম্পানির প্যাডটা উপরে নিচে হেডার এবং ফুটারের জায়গায় কিন্তু কোম্পানির এই যে লোগো বলেন, আইকনোগ্রাফি বলেন, টাইপোগ্রাফি বলেন, প্যাটার্ন বলেন, কালার বলেন, এগুলো সবকিছু রিপ্রেজেন্টেশন থাকে ওখানে, ঠিক আছে? সো এইটাকে বলা হয় হচ্ছে লেটার হেড। কি বলে? তারপরে মনে করেন আপনি আপনার বিজনেসটাকে আরেকটু বড় করতে যাচ্ছেন, এখন এই বড় করার জন্য আপনাকে কি করতে হবে,
বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট পারচেজ করতে হতে পারে। আর প্রোডাক্ট পারচেজ করলে একটা বিলিং পেপার দিতে হবে না, যেটাকে একটু ডিটেল আউট বিল থাকে, যেটাতে এটার নাম হচ্ছে ইনভয়েস। এটাকে কি বলে? ইনভয়েস। এখন এই যে লেটার হেড, এই যে ইনভয়েস আপনি মানুষকে দেবেন, এমনি এমনি দিবেন, খাম লাগবে না। সো আমরা কি লাগবে তখন? এটার জন্য আমাদের লাগবে এনভেলপ। ঠিক আছে? তারপরে যদি আপনি মনে করেন এটার জন্য নোটপ্যাড ডিজাইন করেন, পেন ডিজাইন করেন, ফাইল ডিজাইন করেন, যেটাই ডিজাইন করেন না কেন সেটা কিসের মধ্যে আসবে? ব্র্যান্ড স্টেশনারির মধ্যে আসবে। এতটুকু জিনিস কি ক্লিয়ার হয়েছে? তাহলে আপনাদেরকে যদি এখন আমি বলি যে আপনারা কি করবেন, ক্রিয়েটিভ আইটির জন্য একটা স্টেশনারি ডিজাইন করবেন। কিসের জন্য? ক্রিয়েটিভ আইটির জন্য। বিজনেস কার্ড লাল, আইডি কার্ড নীল, ঠিক আছে, তারপরে লেটার হেড সবুজ, এরকম কালার করে করবেন। হ্যাঁ, সবগুলোর মধ্যে ব্র্যান্ড কালার আসবে, প্রত্যেকটার মধ্যে। এটার মধ্যে ক্রিয়েটিভ আইটির লোগো, এটার মধ্যে জিপির লোগো, হ্যাঁ, এটার মধ্যে কিসের? রবির লোগো, এরকম করে দিবেন না, সবগুলোতে ক্রিয়েটিভ আইটির লোগো দিতে হবে, রাইট? এরপরে দেখেন, যদি কোনো আইকন থাকে, যদি আইকনের কাজ থাকে, তাহলে এক একটা থেকে এক একটা টাইপের আইকন দিবেন, সবগুলো আইকন সিমিলার দিতে হবে। টাইপোগ্রাফির কথা তো বললাম। মনে করেন আপনি ক্রিয়েটিভ আইটির পুরো কাজটা করছেন মনসেরাত দিয়ে, কথার কথা, মনসেরাত দিয়ে করছেন। এখন এটাতে মনসেরাত, এটাতে রোবটো, এটাতে রেলওয়ে, এরকম করে দিবেন। সবগুলোতে কি টাইপফেস ইউজ করতে হবে তখন? মনসেরাত। ঠিক আছে? তারপরে মনে করেন আপনি একটা প্যাটার্ন ইউজ করছেন, ব্র্যান্ডের জন্য একটা প্যাটার্ন ইউজ করছেন। এখন এই প্যাটার্নটা কি করতে চাচ্ছেন? প্যাটার্নটা আপনি দিতে চাচ্ছেন। এখন আপনি এটাতে একরকম প্যাটার্ন দিবেন, এটাতে আবার আরেকরকম প্যাটার্ন দিবেন। ঠিক আছে? হবে? হবে না। কালারের কথা তো আগেই বলছি, ফটোগ্রাফির মধ্যে আর আসতেছি না। তাহলে দেখেন, এই যে জিনিসগুলোর মধ্যে লোগো, টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি, প্যাটার্ন, কালার, এগুলো কিন্তু সবকিছুর মধ্যেই সিমিলার থাকতেছে, এবং এগুলোর কিন্তু সাইজ চেঞ্জ হচ্ছে। বিজনেস কার্ড এক সাইজে, আইডি কার্ড আরেক সাইজে, লেটার হেড আরেক সাইজে, ইনভয়েস আরেক সাইজে, এনভেলপ আরেক সাইজে। কিন্তু এই যে আপনি এই জিনিসগুলোর মধ্যে ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে যে সিমিলারিটিসটা রাখলেন, এখন আপনাকে আমি যে কোনো প্রোডাক্ট দেখালে আপনি বলে দিতে পারবেন এটা ক্রিয়েটিভ আইটেম। আপনাকে যদি আমি এখন একটা আমাদের এখানকার একটা যদি এনভেলপ দিয়ে বলি, যেটা কোথাকার এনভেলপ, আপনি অবশ্যই বলবেন না এটা ল্যাভেন্ডার এনভেলপ, বলবেন? বলবেন। হ্যাঁ, যে করতে পারে না সেও কিন্তু সবকিছু দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে ওই কোম্পানি, এটা এখানকার না, তাই না? হ্যাঁ, তো এই যে ভিজুয়ালি যে চিনানো, এটাকে বলতেছি আমরা ভিজুয়াল আইডেন্টিটি। এবং এই পুরো ভিজুয়াল আইডেন্টিটির ছাপ কোথায় থাকে? ব্র্যান্ড স্টেশনারির মধ্যে থাকে। এবং এই ব্র্যান্ড স্টেশনারির প্রথম যে পার্ট, বিজনেস কার্ড, এইটা আজকে আমরা দেখব। এতটুকু কি সবার মধ্যে ক্লিয়ার হয়েছে? লিখছেন এটা সবাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ বলে যে ব্র্যান্ড ডিজাইন করে দিতে পারবেন কিনা, বুঝিয়েন কথাটা। ব্র্যান্ড ডিজাইন করা মানে ওই ব্র্যান্ডের স্টোরি ক্রিয়েট করা, পার্সোনালিটি ক্রিয়েট করা, ইচ এন্ড এভরিথিং, মানে একেবারে ডিরেক্ট বিজনেস পার্সপেক্টিভে কথা হবে। ইটস নট ডিজাইন পার্সপেক্টিভ। এটা কিসের পার্সপেক্টিভে কথা হবে? বিজনেস পার্সপেক্টিভে। কারণ আমি কোন প্রোডাক্ট সেল করব না করব এই বিষয় নিয়ে কথা হবে ব্র্যান্ড আইডেন্টিটি আসলে। ঠিক আছে? আমার প্রোডাক্টের পার্সোনালিটি কেমন হবে, আমি এটা কাদের জন্য করব, বড়দের জন্য করব নাকি ছোটদের জন্য করব। সো আমি এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে কথা বলছি কিন্তু, রাইট? আমি যদি বলি আমার এটার নাম কি হবে, তাহলে আমি এটার বিজনেসের নাম ঠিক করবো, এখানে ডিজাইনের কোনো কাজ আছে না। তারপরে দেখেন ভার্বাল বা ভিজুয়াল, এই যে ভিজুয়াল আইডেন্টিটি বা ভার্বাল আইডেন্টিটি, এইগুলো যখন করতে যাবেন তখন হচ্ছে আপনার ডিজাইনের পোর্শন আসলো। এবং এইখান থেকে চলে গেলাম আমরা কোথায়? এই সেক্টরে। হ্যাঁ, সো কেউ যদি আপনাকে বলে যে ব্র্যান্ড আইডেন্টিটি করে দেন আমাকে, কি বলছি? তাহলে এটার চার্জ সব থেকে বেশি। ঠিক আছে? এটার চার্জ সব থেকে বেশি। যদি বলে যে আমার ব্র্যান্ডের জন্য ভিজুয়াল আইডেন্টিটি করে দেন, ঠিক আছে,
শুভঙ্করের ফাঁকিগুলো বুঝিয়ে, ঠিক আছে? যদি বলে আমার ব্র্যান্ডের জন্য ভিজুয়াল আইডেন্টিটি করে দেন, কি করে দিবেন? তার লোগো করে দিবেন উইথ দিস থিং, ঠিক আছে? যার সাথে দুই একটা স্টেশনারি থেকে করে দিতে পারেন যদি আপনার ক্লায়েন্ট ইয়া হয়। হ্যাঁ, আপনি যদি একটা স্টেশনারি লাইক বিজনেস কার্ড অর লাইক এনভেলপ, একটা লেটার হেড করে দিবেন, ঠিক আছে? এটা সে দেখলো। আর যদি পুরো স্টেশনারি সে ডিজাইন করে চায়, লাইক তার ইচ অ্যান্ড এভরিথিং সে ডিজাইন করে চায়, তাহলে তাকে ভিজুয়াল আইডেন্টিটির সাথে আরেকটু বেশি চার্জ করবে। বুঝতে পারছি? কারণ আপনি তার ভিজুয়াল আইডেন্টিটিও করে দিছেন, ব্র্যান্ড স্টেশনারিও করে দিছেন। এমন যদি হয় সে বলল যে আমাকে লোগো করে দিতে হবে না, আমি লোগো তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমার স্টেশনারি প্রোডাক্টগুলো রেডি করে দাও খালি, তার মানে তার জন্য এই প্রোডাক্টগুলো ডিজাইন করতে হবে শুধু। ঠিক আছে? বুঝতে পারছি কখন কোন কথা দ্বারা কি বুঝবেন? হ্যাঁ, ওকে। ম্যাগাজিন কিসের মধ্যে পড়ে বলেন তো? দুইটা জিনিস, একটা হচ্ছে ব্র্যান্ডকে চিনানো আইডেন্টিটি, আর একটা হলো মার্কেটিং। ঠিক আছে? মার্কেটিং এর মধ্যে হচ্ছে ও মার্কেটিং এর ভিতরেও পড়বে, ব্র্যান্ডের ভিতরেও পড়বে। ঠিক আছে? লাইক ধরেন এটা একটা পাবলিশিং প্রজেক্ট, সহজ কথা, এটাকে এত পেঁচায় না বলে আমরা বলবো এটা পাবলিশিং প্রজেক্ট একটা। আচ্ছা, এখন দেখেন আমরা যাচ্ছি নতুন করে ফাইল থেকে নিউ। বিজনেস কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। বিজনেস কার্ড বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? পোর্ট্রেট হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে, ইভেন সাইজও উল্টাপাল্টা হতে পারে, স্কোয়ার সাইজের হতে পারে, ফোল্ডেড বিজনেস কার্ড হতে পারে, এরকম কাটাছেঁড়া বিজনেস কার্ড হতে পারে, মানে ডিফারেন্ট ওয়েতে কাটা, যেটাকে আমরা বলতেছি ডাই কার্ড। ঠিক আছে? এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম বিজনেস কার্ড হতে পারে। এখনই বিজনেস কার্ডের একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মাপ আছে, সেটা হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। তার নাম আছে 3.5 বাই 2 ইঞ্চ। দেখেন এটা যদি পোর্ট্রেট করেন তাহলে 2 ইঞ্চ হবে উইথ, যদি ল্যান্ডস্কেপ করেন তাহলে 3.5 হবে উইথ। ঠিক আছে? সহজভাবে বুঝি, আমাদের এটা কি, এটা ল্যান্ডস্কেপ, রাইট? যদি ল্যান্ডস্কেপ করি তাহলে এই উইথের মানটা বেশি হবে, তাই না? আবার যদি পোর্ট্রেট করি তাহলে উইথের মাপটা কি হবে, কমটা উইথের মাপ হবে। ডিপেন্ড করতেছে আপনি কিভাবে করতে চান, পোর্ট্রেট করতে চান নাকি ল্যান্ডস্কেপ করতে চান। ঠিক আছে? এরপরে আসি আমাদের বিজনেস কার্ডের এই যে 3.5 বাই 2 এর যে মাপ, 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ, এই যে মাপ, এইটাই কিন্তু প্রিন্টিং হয়ে হাতে আসবে, তাই না? আমরা ধরে দেখবো এই কার্ডটাকে, এই জন্য এইটাকে আমরা বলি প্রিন্ট এরিয়া। এই এরিয়াটাকে কি বলি, কি বলি মনে থাকবে? প্রিন্টিং সেক্টরে অনেক জায়গায় তো বিজনেস কার্ডের সাইজ ধরা হয় 3.5। হ্যাঁ, হতে পারে। আমি কি বলছি, এটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাড়ানো কমানো যাবে না তা তো বলিনি। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কি এরিয়া, প্রিন্ট এরিয়া। এখন কেন এটা প্রিন্ট এরিয়া বলতেছি, এই যে প্রেসে তো এটা যাবে, কাটিং হবে, রাইট? কাটিং করতে গিয়ে ব্লেডের একটু নড়চড় হয়, বুঝাতে পারছি? যখন অনেকগুলো পেপার একসাথে ফাইল করে এরকম উপর থেকে ব্লেড ফেলে কাটা হয়, তখন প্রথমটা প্রেসারে নিচের গুলো একটু সরে। ঠিক আছে? যারা পেপার কাটেন তারা জানেন এই বিষয়টা। হ্যাঁ, এই সরলে কি হয়, ব্লেডটা একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা খুবই সামান্য।
কিন্তু খুবই সামান্য হইলেও এই যে কার্ডটা, এটা তো ছোট্ট একটা কার্ড, এতটুকু একটা কার্ড, তাই না? এই একটা একটা করে কার্ড যদি কি করা হয়, প্রিন্ট আউট করা হয়, তাহলে অনেক টাইমের ব্যাপার না? তার মানে কি একটা বড় পেপারে কার্ডগুলোকে সুন্দর করে অ্যালাইন করে সাজায়, একটা বড় পেপার একবারে প্রিন্ট আউট করে। বুঝাতে পারছি? একেবারে ডাবল ডিমের বড় পেপারগুলোকে সুন্দর করে কার্ডগুলো এভাবে সাজানো হয়, অ্যালাইনটা ঠিক রেখে, হ্যাঁ, কেটে ওটাকে প্রিন্ট আউট করে। প্রিন্ট আউটটা শেষ হয়ে গেলে সবগুলো কাগজ মনে করি একবারে 10টা 15টা করে কাগজ একসাথে নিয়ে কাটিং মেশিনে ফেলানো হয়, ঠিক আছে? ব্লেড এসে ঠাস ঠাস করে তখন সাইজ মতো কাটি। এখন এই সাইজ মতো কাটতে গিয়ে ওই যে বললাম অনেকগুলো পেপার প্রেসার দিয়ে কাটার ফলে নিচেরগুলো একটু একটু সরতে পারে, তখন কাটিং এর ভেতরে গিয়ে যদি ধরেন কথার কথা এরকম এটার রং কি লাল, এখন এরকম এজে গিয়ে যদি একটু সাদা কালার চলে আসে, কারণ পিছনের কালারটা নরমালি সাদাই থাকে, বড় পেপারটা সাদাই থাকে, সাদা কালার যদি চলে আসে আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগবে? এটা আপনার দোষ, প্রিন্টারের দোষ, প্রেসের লোকের দোষ, কারই দোষ? ব্লেড মানে ব্লেডের বিশেষত্বটাই এরকম, যখন প্রেসার দিয়ে কাটবে একটু সরতে পারে, ঠিক আছে? এটাতে কারো কোনো হাত নাই। এবং এখানে যদি সাদা দাগটা চলে আসে কোনো কারণে, ক্লায়েন্টরা এটা খুব বাজেভাবে রিঅ্যাক্ট করে, ঠিক আছে? দোষ হয় ডিজাইনারের, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডিজাইনারের দোষ না। এই জন্য ডিজাইনাররা কি করে, এইতে কার্ডটার সাইজের চতুর্দিক থেকে একটু এরিয়াটা বাড়ায় ডিজাইন করে। বুঝতে পারছি? অল্প একটু এরিয়া আমি বড় করে আসছি, কিন্তু এটা কিন্তু অল্প একটু এরিয়া, এবং এই এরিয়াটা হচ্ছে কতটুকু, এতটুকু এরিয়া কতটুকু, 0.125 ইঞ্চ, ঠিক আছে? কত? 0.125 ইঞ্চ। ঠিক আছে? এখন এই যে 0.125 ইঞ্চে বাড়ায় বাড়তি ভাবে করলো, এইটা কি আসলে প্রিন্ট এরিয়া না, এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু কাটিং এ চলেই যাবে আলটিমেটলি। আসি আচ্ছা, যেটা বলছিলাম, এই যে এক্সট্রা এরিয়াগুলো, হ্যাঁ, এই যে এক্সট্রা এই অংশটার নাম হচ্ছে ব্লিড। কি বলা হচ্ছে? কি ব্লিড, BLEED, ব্লিড। লিখেন ডিজাইনের বাড়তি অংশ যা কেটে ফেলে দেয়া হয়। ডিজাইনের বাড়তি অংশ যা কেটে ফেলে দেয়া হয়। বন্ধ করা যাবে না, বাড়াই দিই আপনি। ডিজাইনের বাড়তি অংশ যা কেটে ফেলে দেয়া হয়। দেখেন তো আসলে কি কেটে ফেলা হয় কিনা, কি মনে হয় আপনাদের? এই অংশটা কাটা পড়ে না, এইটা ডিজাইনের বাড়তি অংশ না, কেটে ফেলে দেয়া হচ্ছে। স্ট্যান্ডার্ড ব্লিড হচ্ছে 0.125 ইঞ্চ, এটা আমরা সবসময় ফলো করি। এখন দেখেন, ব্লেড যদি বাইরের সাইড দিয়ে কাটে, মনে করেন ব্লেডটা আমার এইভাবে বাইরের সাইড দিয়ে চলে গেছে, তাহলে এদিকে তো সেভ হয়ে গেল, ঠিক আছে? এদিকে ওর এক্সট্রা করে ডিজাইন করার কারণে সেভ হয়ে গেল, কিন্তু তাহলে কি হবে, ব্লেডটা এদিকে সরলে এদিকেও একটু সরে আসবে না? হ্যাঁ, এদিকেও তো ভেতরে ঢুকে আসবে। এখন ধরেন এইখানে আপনি আপনার লোগোটা রাখছিলেন, লোগোর অর্ধেক অংশ কেটে গেছে,
ঠিক আছে, দেখতে ভালো লাগবে তখন। পুরো জিনিসটাই ভুল। হ্যাঁ, তাহলে বাহিরে যেমন আমরা একটা সেফটির জন্য একটা মার্জিন ক্রিয়েট করে রাখি, তেমনি কিন্তু আমাদের ভেতরেও একটা সেফটি মার্জিন রাখা হয়। ঠিক আছে, ভেতরেও কি করা হয়, এটাকে আমরা কি বলতেছি, সেফটি মার্জিন। ঠিক আছে, তো সেফটি মার্জিন রাখা হয়। এই সেফটি মার্জিনের মধ্যে কি থাকে, টেক্সট, সমস্ত টেক্সট থাকে এটার ভেতরে। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে লোগো। ঠিক আছে, তারপরে থাকে হলো কিউআর কোড। এগুলো যদি থাকে তাহলে সবকিছু কিসের মধ্যে থাকবে, সেফটি মার্জিনের ভেতরে থাকবে। যদি আইকন থাকে কোনো, তাহলে সেটা কোথায় থাকবে, সেফটি মার্জিনের ভেতরে থাকবে, যেন কোনো কারণে ব্লেড যদি কেটেও ফেলে ও কি হবে না, ও কেটে যাবে না। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমি পরের স্টেপে আগাবো। তাহলে টোটাল কয়টা এরিয়া এখানে, তিনটা। একটা হচ্ছে বিল এরিয়া, তারপরে যেটা আছে সেটা হলো প্রিন্ট এরিয়া, আর 3 নাম্বারটা হলো সেফটি এরিয়া বা সেফটি মার্জিন। ঠিক আছে, সম্রাট আসছে? আচ্ছা রনি, তাহলে একটু গিয়ে কথা বলে আসেন স্যার, ফট করে। তারপরেও একটু বলে আসেন, আপনি বলছেন সেটাও একটু বলে আসেন, তাহলে আর কিছু হবে না। এখন সেফটি মার্জিনের সাইজ ডিপেন্ড করতেছে যে আপনার ইয়ার উপরে, কন্টেন্টের উপরে। ঠিক আছে, তবে বিজনেস কার্ড যেহেতু অনেক ছোট, এই কারণে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা ব্লিড সমানই সেফটি নিতে পারি। 0.125 ব্লিড আর ভেতরে 0.125 কমায় নিয়ে ওটাকে আমরা সেফটি মার্জিন করতে পারি। তবে সেফটি মার্জিনের কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই যে এইটাই হইতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 10% একটা ডিজাইনের ডকুমেন্ট সাইজের উইথ 10% সেফটি মার্জিন হওয়া উচিত। ঠিক আছে, এবং সেফটি মার্জিনটাতে শুধুমাত্র মানে কাটাকাটি হয়ে যাইতেছে দেখেই নেবেন ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, লাইক ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, এটা তো আর প্রিন্ট আউট হবে না, প্রিন্ট আউট হবে না, কিন্তু সে তারপরেও একটা জিনিসের দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে। তো আমরা খাতায় পাইলে কি, খাতার কি একদম এখান থেকে লেখা শুরু করি? তার কোনটা পেজটা দেখাইতে পারি আমি? আচ্ছা, এত দূরতে পড়তে পারবেন না। এই যে দেখেন লিখছি, যে এটাকে একদম এই মাথা থেকে লিখতে শুরু করছি, ছেড়ে দিছি না একটু জায়গা, এই যে ছেড়ে দিছি, এটাই সেফটি মার্জিন। বুঝতে পারছি? আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু মার্জিন মেনটেন করি না যে ব্যাপারটা কিন্তু তা না, আমরা কিন্তু মার্জিন মেনটেন করি। সব কিছুতেই আমরা সেফটি মেনটেন করব। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা ডকুমেন্ট সেটআপটা দেখি। আমার উইথ কত দেওয়া আছে, 3.5। ঠিক আছে, আমি যেটা ল্যান্ডস্কেপ আঁকছি। আচ্ছা, বলছেন কথা? দেখেন এখন আপনার জন্য আমি আগাইনি। ঠিক আছে, 3.5 হচ্ছে এটার ইঞ্চ। হাইট কত দেওয়া হয়েছে, 2। যদি বিজনেস কার্ড দুই পাশেই লেখা হয়, এই পাশেও লেখা আছে, এই পাশেও লেখা আছে। ঠিক আছে, যদি দুই পাশে লেখা হয় তাহলে এটার জন্য আর্টবোর্ড নেবেন 2টা। ঠিক আছে, যদি এক পাশেই লেখা হয়, আছে না অনেকগুলো বিজনেস কার্ড এক পাশেই লেখা, তাহলে একটা আর্টবোর্ড নিলেই চলবে। এরপরে দেখেন এই যে আমাদের ব্লিড। ঠিক আছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, ব্লিডের আপ অ্যারোতে যদি একবার ক্লিক করেন 0.125 ইঞ্চ এমনি চলে আসে। ঠিক আছে, একবার আপ ক্লিক করলে 0.125 ইঞ্চ একবারই চলে আসবে। মইনের কাজও ভালো হয়েছে। আমি তখন থেকে চিন্তা করতেছি সিফাতের নামটা মনে আছে, আর একজন ভালো করছে, ওর নামটা মনে নেই কেন। মইনের কাজটাও ভালো হয়েছে। ঠিক আছে, এখন এতক্ষণ করে চেহারা দেখে মনে পড়ছে। আচ্ছা, তারপরে দেখেন কালার মোড কি থাকবে, CMYK কে থাকবে। CMYK কে কেন থাকবে, প্রিন্ট কারণে। রেজুলেশন 300 ppi থাকবে, কেন থাকবে, প্রিন্টের কারণে। কারণ বিজনেস কার্ড এমন একটা কার্ড যেটা মানুষ একদম এখান থেকে দেখে। ঠিক আছে, এখান থেকে দেখার পরে যদি দেখে সব পিক্সেল দেখতে পাচ্ছি, এটা কি বানাইছে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা দিলাম ক্রিয়েট। এই হলো আমাদের
বিজনেস কার্ডের আর্টবোর্ড। এখন আসি, এতক্ষণ ধরে বক 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 করলাম, কিন্তু বিজনেস কার্ড কি এটাই তো জিজ্ঞাসা করলাম না। বিজনেস কার্ডটা কি আসলে? কোম্পানি ভিজিটিং কার্ড ওটা তো বিজনেস বাইরেটা হোয়াইট হয়ে আছে, হ্যাঁ আর্টবোর্ডের বাইরের জায়গাটা হোয়াইট হয়ে আছে। আচ্ছা, ওটা আমি ব্ল্যাক করে দিতেছি, সেটা সমস্যা না, ওটা আমি ব্ল্যাক করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আগে বলেন বিজনেস কার্ড কি জিনিস? কোম্পানি ভিজিটিং কার্ড তো বিজনেস কার্ড। Okay, that's a great answer. But visiting card আর business card same জিনিস না। বিজনেস কার্ড হলো একটা কোম্পানির বিজনেসের পরিচয়। হুম বিজনেস কার্ডটা হলো যে একটা কোম্পানির নিজের সব ডিটেইলস এর একটা ছোট একটা ডিটেলস কি থাকে? ডিটেলস এখানে কোম্পানির ওনারের নাম, সবসময় ওনারের নাম থাকে। আমি যদি এখন আমার বিজনেস কার্ড বানাই তাহলে কি আমি কোম্পানির ওনার হয়ে যাব? কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল, ইমেল, অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, রাইট? বাসার অ্যাড্রেস না? হ্যাঁ, না না, আমি জিজ্ঞাসা করলাম বাসার অ্যাড্রেস দিব কিনা। কোথায় অ্যাড্রেস দিব? অফিসের অ্যাড্রেস দিব, লোগো, তারপর নাম্বার থাকে, হ্যাঁ, তারপর কিউআর কোড থাকতে পারে। কিউআর কোড যদি স্ক্যান করেন তাহলে কি হবে? আমার পার্সোনাল ওয়েবসাইটে আমি চলে যাব, রাইট? হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট কিউআর কোড যদি আমি স্ক্যান করি তাহলে আমি কোথায় যাব? আমি কোম্পানির বিজনেস ওয়েবসাইটে যাব নাকি আমার ওয়েবসাইটে চলে যাব? অফিসের ওয়েবসাইট। ইয়েস, তার মানে দেখেন, বিজনেস করার জন্য, বিজনেসকে পারপাস করে যে কন্ট্যাক্ট ইনফরমেশন অন্য মানুষকে দেওয়ার জন্য যে কার্ডটা তৈরি করা হচ্ছে এটাকে বিজনেস কার্ড বলে। এখানে একজন কার্ড হোল্ডার থাকে, কার্ডটা একজনের নামে হোল্ড করা থাকে। লাইক আমি ফাতিহা তাসনিম, আমার নামে কোম্পানি, আমি এই কার্ডটার মালিক, কার্ডটা আমার নামে আছে, কিন্তু ওখানে কি থাকতে পারে? আমি ওই কোম্পানিতে কোন পজিশনে কাজ করতেছি, আমার ডেজিগনেশন, ঠিক আছে? এরপরে কি থাকতে পারে? আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে, মানে আমার সাথে, কিন্তু সেটা কিন্তু আমার পার্সোনাল কোনো নাম্বারে না, আমার অফিসিয়াল নাম্বার থাকবে, আমার অফিসিয়াল মেল থাকবে, আমার অফিসিয়াল মানে ওয়েবসাইট থাকবে, তারপরে হচ্ছে অফিসের অ্যাড্রেসও থাকবে। সো এইটা পুরোপুরি কিসের কার্ড? আমার ওই বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে একটা কার্ড, যে কার্ডের হোল্ডার আমি। বুঝতে পারছি? এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বিজনেসকে এক্সপান্ড করার জন্য, ঠিক আছে? এখন আমি বন্যার সাথে একটা বিজনেস, মানে আমার বিজনেসটাও আরেকটু এক্সপান্ড করতে চাচ্ছি, ওনার সাথে একটু বিজনেসটা বাড়াতে চাচ্ছি। উনি আরেকটা কোম্পানির সিও, ঠিক আছে? এখন ওনাকে আমি বললাম আপনি আমার সাথে কন্ট্যাক্ট করিয়েন, বললো কন্ট্যাক্ট ইনফরমেশনটা কিভাবে দেবো? এখন যদি বলি আচ্ছা ঠিক আছে আপনি আমার ফোন নাম্বারটা নিন, তাহলে খুবই বিয়ার্ড হয়ে যায় না? একটা কার্ড দিয়ে দিলে সুন্দর লাগে দেখতে। এখন বিজনেস কার্ডের কিন্তু কনসেপ্ট আরও একটু চেঞ্জ হয়েছে, আরও মডার্ন, যেটা সেটা হচ্ছে একটা কিউআর কোড থাকে বা একটা এরকম চিপ থাকে যেটাতে স্ক্যান করলে আপনার সমস্ত ডিটেলস চলে যাবে, ঠিক আছে? এখন আর এই যে ভিজুয়াল হাতে হাতে কার্ড বিলি করার বিষয়টাও নাই। ওকে, আচ্ছা দেখেন এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমরা এই বিজনেস কার্ডের সিফাত খেয়াল করে এনে দিই। এখানে আমরা কি করব? ডকুমেন্ট সেট আপ করবো, ঠিক আছে? ডকুমেন্ট সেট আপটা কেন ম্যান্ডেটরি? প্রথমত প্রিন্টের যত কাজ আছে, আবার শুনেন, প্রিন্টের যত কাজ আছে পিছনে শেপ রাখা ম্যান্ডেটরি। কি বলছি? পিছনে শেপ রাখা ম্যান্ডেটরি। এইখানে আমার কি আছে? ব্লিড আছে, এটা আমি বুঝতে পারতেছি যে এটা আমার ব্লিড এরিয়া। এই যে সাদা আর্টবোর্ড, এটা আমার প্রিন্ট এরিয়া, কিন্তু এখানে কি কোনো মার্ক করা আছে যেটা আমার প্রিন্ট এরিয়া? নাই। সেফটি এরিয়াতে কোনো মার্ক আছে? নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রিন্ট এরিয়া আর এই সেফটি এরিয়াটাকে বানায়, এটাকে একটা গাইড তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করব কাজটা? যেহেতু আমি গাইড করব, এই জন্য আমি কোনো ধরনের রিস্ক নিব না, আমি কোনো ড্র্যাগ করব না, ঠিক আছে? শেপ রেক্টেঙ্গুলার শেপ নিলাম, ক্লিক করলাম, আমি জানি কত, আমার 3.5 হচ্ছে হাইট,
2 হচ্ছে আমার কি উইথ হাইট, রাইট? এখন এইটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করাই নিলাম, নিছি? আচ্ছা, এরপরে কি কাজ? এরপরে দেখেন আমি ব্লিডটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে সেফটি মার্জিন নিব। বলেন তো, এটাকে যদি আমি ছোট করি, শিফট অল্টার ধরেও ছোট করি, তাহলে কি চতুর্দিক সমান হবে? এটা কি স্কোয়ার? এটা তো রেক্টেঙ্গুলার শেপ। তাহলে এটাকে কিভাবে মার্জিন চতুর্দিকে সমান রেখে ছোট করা যায়? পাথফাইন্ডার অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কোথায় পাথ? অফসেট পাথ, রাইট? অফসেট পাথ ইউজ করবো আমরা, ঠিক আছে? অফসেট পাথে গেলাম, গিয়ে দেখেন অফসেট পাথে প্লাস ভ্যালু দিলে সাইজ বড় হয়, মাইনাস ভ্যালু দিলে সাইজ ছোট হয়। তাহলে আমাদের কি দরকার? সেফটি দরকার না? সেফটি মানে প্রিন্ট এরিয়া থেকে তো ছোট, হ্যাঁ? তাহলে আমরা মাইনাস দিব কত? 0.125 ব্লিড এরিয়া পরিমাণ। এই দেখেন আসছে ভেতরে লাইন। আমারটা দেখেন আগে, করেন করতে দিব সবাইকে, ঠিক আছে? আসছে। এখন আমি চাইলে এটাকে আরেকটু বাড়াই দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে -0.25, ঠিক আছে? ঠিক আছে, ওকে করলাম। এই দুটা কি? এই দুটাই শেপ না? এটা একটা শেপ, এটা একটা শেপ, এগুলো কিন্তু শেপ। আমি এই শেপ দুটাকে গাইডে কনভার্ট করে ফেলবো। কিভাবে গাইডে করে? মেক গাইডস কিভাবে করে? রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস অথবা Ctrl+5, ঠিক আছে? Ctrl+5, এই দেখেন গাইড হয়ে গেছে। দেখা যায় সেফটি প্রিন্ট এরিয়াতে যে একটা গাইড মার্ক বসে গেছে। আমি যদি এইটাকে বলা ওয়ার্কস্পেস থেকে যদি আমি ট্রান্সপারেন্ট করি, এই দেখেন তারপরেও আমি আমার গাইড দেখতে পাচ্ছি, পাই? আচ্ছা, এই যে শেপটা যে ছিল, এই শেপটাকে আমি কি বানাইছি? গাইড বানাইছি। গাইড বানানোর পরে শেপ কি আর আছে? শেপটাই তো কনভার্ট হয়ে গাইড হয়ে গেছে, তার মানে এখানে আর শেপ নাই। কিন্তু একটু আগে কি বললাম? প্রিন্টের কাজের জন্য অবশ্যই পিছনে শেপ থাকতে হবে। তাহলে আমরা এবারে শেপ নিব, আবার রেক্টেঙ্গুলার শেপ, একদম ব্লিড থেকে ধরে ব্লিড পর্যন্ত। এই যে, ঠিক আছে? এই যে আমাদের ব্লিড এরিয়া, এই যে আমাদের প্রিন্ট এরিয়া, এটা আমাদের সেফটি এরিয়া। বোঝা গেছে কি? পারা যাবে? করে দেখেন। আচ্ছা, আমি আগে একটু পুরোটা শেষ করে নিই, তারপরেই করেন, হ্যাঁ? এরপরে কাজ কি? এইখানে শেপটা কিন্তু লক হয়নি, লক হয়েছে, কিন্তু আমার গাইডের বিশেষত্ব হচ্ছে এটা অটো লক হয়ে যায়। সো কোনো কিছু যদি কপি করতে চান, সেটা যদি লক কিংবা হাইড অবস্থায় থাকে, সেটা কিন্তু আসবে না। এবং আমার এই পাশে আরেকটা আর্টবোর্ড আছে, রাইট? সো এটাতে আমাকে কপি করে নিয়ে আসতে হবে। আমি যদি শক্তজন কপি মারি, তাহলে আমার গাইডগুলো আসবে না। তাহলে আমি কি করব? রাইট ক্লিক করে গাইডকে আনলক করব। আমারটা আনলকই আছে, ঠিক আছে? আনলক করে সব কিছুকে সিলেক্ট করে ধরে অল্টার প্রেস করে জাস্ট এভাবে করে ড্র্যাগ করে নিয়ে এয়ারপোর্টে নিয়ে চলে আসবে। ওকে, তারপরে গাইড আনলক করছেন, গাইডকে লক করে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটাকেও Ctrl+2 দিয়ে লক করে দিতে হবে। এই হলো আমার ডকুমেন্ট সেটআপ, যেটা আপনারা এখন করবেন। আপনাদের টাইম হচ্ছে 7টা পর্যন্ত। 7টার সময় আমি আবার ডিজাইন দেখানো শুরু করব।